আচ্ছা, তো তাহলে আমরা কি সময় আগে দেখছি কি যে কিভাবে স্কিপিং করা যায়, তাই না? কিভাবে মানে কি কি ফাংশন দ্বারা স্কিপিং করা যায়, আবার কি কি ফাংশন দ্বারা ট্রান্সলেট করা যায়, এবং কোন কোন ফাংশন দ্বারা স্কিপ এবং ফাংশন দুইটা একসাথে করা যায়, তাই না? এই ট্রান্সলেট এবং স্কিপ। তো এখন এইগুলার প্রপার ব্যবহারটা দেখব যে কোনগুলো আসলে কোথায় ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে এতক্ষণ যা লিখছিলাম সবই আসলে এক্সাম্পল সব ছিল, সবগুলো আমরা ব্যাক করি। ওকে, কিছুই নাই, একদম ফ্রেশ অবস্থায় যেমন ছিল এখন সেই অবস্থায় আছে। তো এখন আমাদের ব্যাপার হলো কি কোনটা কোথায় আমরা ব্যবহার করব। আচ্ছা, তো এইটা দেখার জন্য আমরা সরাসরি একটু index.php তে চলে যাই। index.php তে যে দেখি যে আসলে আমাদের কীরকম কি আছে। তো এবার এখানে আমরা দেখবো যে কোনো আমাদের স্ট্রিং আছে কিনা, ডিফল্ট কোনো স্ট্রিং আছে কিনা সেটা আমরা দেখবো। আচ্ছা, আবার ড্রিম ওয়েভার ওপেন হলো, আর হয় না, অসহ্যকর। আচ্ছা, তো তাহলে আমরা এখানে ওপেন করলাম, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো স্ট্রিং দেওয়া নাই। স্ট্রিং দেওয়া আছে? কোনো স্ট্রিং নাই। এবার একটু header.php টা ওপেন করে দেখি। আচ্ছা, header.php টা ওপেন করছি, তাই না? এইখানেও কোনো স্ট্রিং দেখতে পাচ্ছি না, তাই না? স্ট্রিং কোথাও দেওয়া আছে? এখানে একটু আছে, তবে ওইগুলো ওই রকম স্ট্রিং না, ট্রান্সলেটেবল হওয়ার মতো না। এখানে আর কিছু আছে না, কোনো স্ট্রিং নাই। তো মনে করেন যে আমরা কিছু একটা স্ট্রিং লিখে দেই, ঠিক আছে? এক এক জায়গায় আমরা লিখবো, এবার সেইগুলোকে আসলে কিভাবে রাখা উচিত সেটা আমরা দেখব। তো সাপোজ আমরা এখানে হেডারের মধ্যেই কি রাখতে, উপর ব্র্যান্ডিং আছে না, এখানে সাপোজ আমরা লিখতে চাচ্ছি যে আমরা সাইটের টাইটেলটা রাখবো H1 এর মধ্যে। তো H1 সাইট টাইটেল, এখানে কি লিখে রাখতেছি ইউ লাইক, সাপোজ ইউ লাইক রাখলাম। এইবারে ইউ লাইকটা সাপোজ দেওয়া আছে, এটা আমরা এমনি এইরকমভাবেই রাখতাম আগের অনুযায়ী, কিন্তু এখন এটাকে রাখা কি উচিত হবে, কিভাবে রাখা উচিত হবে এইটাকে এখন রাখা উচিত হবে কি ফার্স্টে, যেহেতু এটা HTML এর মধ্যে, সেহেতু আমাদের কি PHP টা স্টার্ট করে নিতে হবে। PHP স্টার্ট করে নিলাম, দেন আমরা এখানে কি দেব ESC_HTML, এটা কি করলাম, স্কিপ করলাম। এইবার আমাদের আবার কি করতে হবে, আচ্ছা আমরা এইটুকু আগে লিখলাম, এর মধ্যে কি দিব, এই ইউ লাইকটা ঢুকাই দিব, ইউ লাইকটা ঢুকাই দিলাম। এটা স্কিপ হলো, বাট এটা কি, এটা একটা স্ট্রিং, এবং স্ট্রিং এর আপনার শর্ত কি, অবশ্যই এটাকে ট্রান্সলেটেবল রাখতে হবে, কারণ এটা কিন্তু ট্রান্সলেটেবল হওয়া উচিত, মানে এটা ইউ লাইক বাংলাতে অন্যভাবে লেখা লাগতে পারে, তাই না? ইউ লাইকটা বাংলায় লেখা থাকবে। তো সুতরাং আমাদের কি করতে হবে, এটা আমাদের ট্রান্সলেটেবল রাখতে হবে। আর ট্রান্সলেটেবল কতভাবে করা যায়, দুইটা ভাবে। একটা করা যায় কি, আন্ডারস্কোর ই, একটা ডাবল আন্ডারস্কোর। তাহলে আমরা এটা কি ইউজ করতে পারি, এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, কারণ কি আমাদের যাতে এটা একো করা না লাগে, অটোমেটিক্যালি হয়ে যায়। এবং যখনই ডাবল আন্ডারস্কোর অথবা আন্ডারস্কোর ই থাকবে, সুতরাং ওটা দ্বিতীয় প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। দ্বিতীয় প্যারামিটার হিসেবে কি দেবো, টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইনটার নাম কি, ইউ লাইক। ইউ লাইক এটা আমাদের টেক্সট ডোমেইন, আর এই যে লেখাটা ছিল ইউ লাইক ওয়েবসাইট, এইটা হলো আমাদের স্ট্রিংটা। বুঝতে পারছেন ব্যাপারটা? অথবা আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারতাম, তাতেও আমাদের কোনো প্রবলেম হতো না, সেটা কি একো। বাট এটা আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা অল্পতেই হয়ে যাচ্ছে, একটা ফাংশন ব্যবহার করলে খালি খালি আরেকটা স্ট্যান্ডার্ড কি জন্য বাড়াবো, তাই না? তাহলে আমরা কি করলাম, এটা একোটা আন্ডারস্কোর ই দিলাম। বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমাদের একটা ইমেজ ট্যাগ আছে, ইমেজ ট্যাগ আছে, ঠিক আছে? ইমেজে কি দেওয়া আছে, অল্টার আছে এবং এসআরসি আছে, সোর্স। তো সোর্সের এখানে আমাদের কি দেওয়া আছে, সাপোজ আমাদের একটা ভেরিয়েবল কল করা আছে, সেটা হলো কি ইউআরএল। অবশ্যই সেটা কিভাবে থাকবে, PHP এর মধ্যে থাকবে। এবং এটাকে কি করা থাকবে, একো করা থাকবে, নিশ্চয়ই একো করা আছে ইউআরএল। ইউআরএলটার মধ্যে কি, ওর মধ্যে আমাদের ইউআরএলটা আছে। তো সুতরাং আমাদের এখানে ইউআরএলটা রাখতে হলে আমাদের কিভাবে রাখা উচিত হবে, ESC_URL। হ্যাঁ, ইউআরএল আছে, কিন্তু এর ডাবল আন্ডারস্কোর বা আন্ডারস্কোর ই ওইটা নাই, মানে ট্রান্সলেটেবল হবে না। এটা তো আমাদের ট্রান্সলেট করার কোনো প্রয়োজন আছে, প্রয়োজন নাই। এটা আমাদের কি করতে হবে, জাস্ট স্কিপ রাখতে হবে। আর যেহেতু আমাদের আন্ডারস্কোর ই নাই, সুতরাং আমাদের কি করতে হবে, এটা ইকো করে দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেগুলো ডাবল আন্ডারস্কোর অথবা আন্ডারস্কোর ই না, সেগুলো কোনো দ্বিতীয় প্যারামিটার অ্যাকসেপ্ট করে না, সুতরাং আমরা পরবর্তীতে টেক্সট ডোমেইন দিতে পারবো না। এবং আরেকটা হ্যাঁ, স্কিপ কি জন্য করব, বললাম যে আমাদের এটা নিয়ম যে ইউআরএলটা স্কিপ করে রাখতে হবে, যাতে এর মধ্যে আমাদের কোনো
আনওয়ান্টেড কিছু না আসতে পারে, এইটা হলো ব্যাপার। যেন আমাদের ইসের মধ্যে কোয়েরির মধ্যে ইউআরএল এর থ্রুতে আমরা অনেক কোয়েরি পাঠাতে পারি, তাই না? যেমন গেট মেথডে আমরা অনেক কিছু পাঠাতে পারি, ওইখানে দেখা যাচ্ছে কোনো একটা কাজ হয়ে যেতে পারে। এই সংক্রান্ত কাজ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এই কাজটা করি, নিরাপদ রাখার জন্য। যেমন দেখা যাচ্ছে আমরা অ্যাজাক্সে একটা কোনো কাজ করতে হয়, ও তো একটা ইউআরএল বেজি কাজ করি, ওইখানে দেখা যাচ্ছে আমরা গেট হিসেবে আরও অনেক কিছু পাঠিয়ে দিতে পারি। বিভিন্ন ধরনের এরকম কনফ্লিক্ট বা কোনো একটা প্রবলেম হতে পারে, যে জন্য আমাদের ওয়ার্ডপ্রেস বলে এসেছে কি এইগুলাকে এইভাবে ইউজ করতে, ইউআরএলগুলোকে আমাদের এইভাবে ইউজ করতে বলা হয়েছে। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, ইএসসি ইউআরএল এর মধ্যে ইউআরএলটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এসআরসির কাজ হয়ে গেল। তো সাপোজ আমাদের অল্টার এখানে কি লেখা আছে, দিয়ে আছে যে আমাদের সাইট লোগো, তাহলে আমাদের এটা কি এভাবে লিখে রাখতে পারবো? এটা কি লেখা উচিত হবে? পিএইচপি আগে শুরু করে দিলাম এবং আমাদের পিএইচপি ক্লোজ করে দিলাম। এবার আমরা কি করব, এটাকে ইএসসি হ্যাঁ এটিটিআর, আচ্ছা এটিটিআর এর মধ্যে এইটুকু আমরা আগে রাখলাম, তার মানে এইটুকু কারণে আমাদের কি হলো, স্কিপ রাখা হলো, তাই না? আচ্ছা, আমাদের এটা তো স্কিপ করা হলো এবং এটা কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। যেহেতু এটা একটা স্ট্রিং, যদি এটা একটা ভেরিয়েবল হতো, ভেরিয়েবল কিন্তু আমরা কি করতে পারতাম না, ট্রান্সলেট করতে পারতাম না, কিন্তু যেহেতু এটা একটা স্ট্রিং সেহেতু আমাদের অবশ্যই ট্রান্সলেট করতে হবে। সুতরাং এখানে কি দেবো, আন্ডারস্কোর ই, যেহেতু এটা পিএইচপির মধ্যে এইচটিএমএল এর মধ্যে যদি ডাবল আন্ডারস্কোর রাখি সেক্ষেত্রে আমাদের একো করার প্রয়োজন হবে। আর যখন আন্ডারস্কোর ই দেবো তখন কি করতে হবে, দ্বিতীয় প্যারামিটার হিসেবে টেক্সট ডোমেইনটা দিয়ে দিতে হবে। টেক্সট ডোমেইনটার নাম কি, ইউ লাইক, জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এইবার আরেকটা ব্যাপারে আসি, যদি আমার এইরকম থাকে, কি থাকে, ভাই এটা কি অনেকটা টিমের মতো কাজ করে স্পিড ট্রিম? না না, ট্রিম তো কেটে ফেলে, আর এটা হলো আমার স্কিপ করে। ট্রিম তো দুই পাশে দিয়ে এটা ডাটাবেস থেকে সেটা সরায় দেয়, শুধু টেক্সটটা নিয়ে নেয়। ও, তাহলে ওইটা ওই রকম ভাবেই কাজ করবে অনেকটা। যদি কাজ করে ওইটাও যদি স্কিপ করে তাহলে স্কিপ করবে এটাও। আমরা মাঝখানে কোনো কিছু রাখি না, দুই পাশেরটা যদি এল দিলে লেফট আর রাইট দুই পাশেরটা, আর যদি শুধু ট্রিম দেন তো দুই পাশেরটা ক্লিয়ার করে। হ্যাঁ, ওইরকম কিছু। তবে আমাদের ডাব্লিউপি ট্রিম যেটা সেটা ইউজ করার কোনো পারমিশন নাই থিম ফার্স্টে। আমরা ডাব্লিউপি ট্রিম কোথাও ইউজ করতে পারবো না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ যাচ্ছে। তাহলে আমরা এবার কি করব, একই জায়গাটায় যদি আমরা এবার এরকম থাকি যে একটা আইএমজি আছে, ঠিক আছে, এখানে আমাদের কি কল করা আছে, টেস্ট নামে একটা ফাংশন একো করা আছে, মানে ভেরিয়েবল। এটা করা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা কিভাবে কি করা যায় বলেন? এটা কি করতে হবে এখন আমাদের, তাহলে কি দিব, কি লিখবো বলেন? ইএসসি এটিটিআর আন্ডারস্কোর ই, এটা ভেরিয়েবল কোনো সময় হবে না, কারণ যখনই আমাদের স্ট্রিং, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে এটা ট্রান্সলেট করতে পারবো, ভেরিয়েবল কোনো সময় ট্রান্সলেট করতে পারবো না। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, সুতরাং আমরা এখানে আমাদের এটাকে কি করবো, ইএসসি এটিটিআর দিয়ে, মানে অ্যাট্রিবিউটের মধ্যে যেহেতু সেটা অ্যাট্রিবিউটটা করবো, কিন্তু ভেরিয়েবল থাকার কারণে এটা আমরা মানে স্কিপ করবো, বাট এটা ট্রান্সলেট করবো না। তাহলে এইটুকু তো জিনিস ক্লিয়ার, তাই না? ঠিক একইভাবে যদি আমাদের এরকম লেখা থাকতো, এই যে H1 না, H1 এর এখানে যদি ইউ লাইকের পরিবর্তে যে কোনো ভেরিয়েবল থাকতো, আচ্ছা আমি এটাও লিখে নিচে লিখি, যে সাপোজ H2, H2 এর মধ্যে কি লেখা আছে, ইকো বেস্ট আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ইএসসি আন্ডারস্কোর এইচটিএমএল, ব্যাস এতটুকুই, শিওর তো? তাহলে তো হয়ে গেল, আপনারা বুঝে ফেলছেন। আর এইটাই হলো আপনাদের থিম ফার্স্টে যদি থিম তৈরি করতে হয়, এইটা হলো সব থেকে বেশি কমন একটা প্রবলেম। এটার জন্য প্রচুর পরিমাণ সফটওয়্যার দেয় শুধুমাত্র এই কাজটুকুর জন্য, যে স্কিপিং, প্রপার স্কিপিং এবং প্রপার আপনার ট্রান্সলেট করা, এই দুইটা হলো সব থেকে বড় ব্যাপার। এই দুটো যদি ঠিক করে রাখেন তাহলে মনে করেন যে আপনি সফটওয়্যারটা হাত থেকে অনেকটাই রক্ষা পেয়ে গেলেন। বুঝছেন ব্যাপারটা?
প্রত্যেকটা স্ট্রিং আমাদের এরকমভাবে রাখতে হবে, যেগুলো আমাদের অর্থবোধক স্ট্রিং, মানে যেগুলো ট্রান্সলেটেবল, ট্রান্সলেট করা যায় এরকম জিনিসগুলো। ওকে, তো যদি আমরা এরকমও যদি কোথাও থাকে যে জাস্ট একটা কমার ক্ষেত্রেও কিন্তু আমাদের ওইখানে ওই কাজটা করতে হবে, ওই কমাটাকেও আমাদের স্ট্রিং আকারে রাখতে হবে, এবং ইএসসি HTML বা ইএসসি এডিটর যেখানে এইরকম রাখতে হবে, যে সিঙ্গেল জাস্ট একটা কমাও যদি আমরা ইউজ করি। বিষয়টা ক্লিয়ার? এবার কমা বলতে আমাদের যদি এরকম লেখা থাকে, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে এরকম লেখা আছে যে একটা কি H1 দিয়ে কিছু একটা লেখা আছে, এবং এখানে একটা কমা দেয়া আছে, কমা দিয়ে আবার এখানে মনে করেন লেখা আছে কি H2, H2 এর মধ্যে আবার কেউ লেখা আছে, তাহলে এইটাতে একটা এটা আরেকটা, তাই না? মাঝখানে যে কমা থাকলো না, এই কমাটুকুর জন্য এইটুকুও আবার একটা ফাংশনের মধ্যে ঢোকায় রাখতে হবে, সেটা বলতেছে। বিষয়টা ক্লিয়ার? এবার এটা তো HTML এর মধ্যেই, HTML এর মধ্যে না, এই জন্য, কারণ আমাদের এইটা কি আবার এটাও তো একটা ডিভিশনের মধ্যে, এটা তো HTML, সুতরাং এটা কার মধ্যে পড়তে? HTML এর মধ্যে পড়তেছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইবার আমরা কি বললাম যে যেটা আছে ESC_JS আছে, তাই না? জেএসটা কখন ইউজ করবো? সাপোজ যদি আপনারা ইন্টারনাল জেএস লিখেন, এইখানে সাপোজ ইন্টারনাল জেএস লিখছেন, কোথায়? ফুটারের দিকে যায়, আচ্ছা এখানে লিখি, এই যে স্ক্রিপ্ট লিখতেছেন, এখানে স্ক্রিপ্ট লিখতেছেন না, স্ক্রিপ্ট কি লিখছেন? অ্যালার্ট, অ্যালার্ট, ALERT, অ্যালার্ট। অ্যালার্ট ওকে দিলাম, তাই না? অ্যালার্ট ওকে দেওয়া আছে না, তাই তো? এইবার এই অ্যালার্টের মধ্যে যে ওকেটা আছে, এটা কি? এটা একটা স্ট্রিং না? এই জন্য আমাদের কি উচিত হবে? এখানে ESC_HTML_JS ইউজ করা। তাহলে আমরা এখানে দেখেন, যদি আমরা এভাবে রাখি এটা কিন্তু কাজ করবে। যদি আমরা এখন টেমপ্লেটে যাই, তাহলে আমরা কিন্তু দেখবো যে অ্যালার্টটা দিয়ে দিচ্ছে, অ্যালার্ট দিচ্ছে না? ওকে, ওকে দিচ্ছে। কিন্তু আমাদের এখানে কি উচিত হবে? এরকম যে PHP শুরু করলাম, দেন এখানে আমরা কি লিখবো? ESC_JS, এর মধ্যে কি দেওয়া থাকবে? এর মধ্যে সেই ওকেটা লেখা থাকবে, ওকে। এবং এটা যেহেতু ESC_JS এটা রিটার্ন করে, সেহেতু আমাদের এখানে ইকো লিখে দিতে হবে, ECHO, ইকো, তাই তো? দেখি আমাদের কাজ করে কিনা। কিন্তু এটা আমাদের কোটেশনটাও দিয়ে দিতে হবে, তাছাড়া কাজ করবে না, কারণ আমাদের কিন্তু এটা কি কোটেশনের মধ্যে রাখতে হবে। ওকেটাও ওইটাও এটা কোটেশনের মধ্যে রাখতে হবে, তাছাড়া আবার কাজ করবে না। সুতরাং আমরা এখানে ডাবল কোট দিয়ে রাখতে পারি। কাজ করে না কেন দেখি, ভিতর ESC কই গেল? এই যে এটা হলো আমাদের কি করে দিছে, ও আচ্ছা, এটা তো আমরা কোড ওর ভিতরে দিতেও পারবো, তার মানে এটা আমাদের বাইরেই রাখতে হবে, তাই না? আমাদেরকে যে কোডটা, সেই কোডটা ঠিকই বাইরে রাখতে হবে। কোডটা হলো আমাদের স্ট্রাকচারের মধ্যে পড়তেছে, মানে বোঝেন নাই হয়তো, PHP বাইরেই রাখতে হবে ওই কোডটা, কারণ এটা তো আমাদের কোটেশন স্ট্রিং নিচ্ছে, এটা তো PHP-র ব্যাপার। এটা হলো, কিন্তু আমাদের কাজ করতে হবে কতটুকু? যতটুকু আমাদের জাস্ট স্ট্রিংটুকু কিন্তু ওকে। আর যে দুই সাইড যে কোড, এইটা কারণ কি? এই দুইটা কিন্তু নিচ্ছে হলো অ্যালার্ট যে ফাংশন ও নিয়ম হলো এটা একটা কোডের মধ্যে রাখা, এই জন্য আমরা দিচ্ছি। কিন্তু আমাদের মূলত ট্রান্সলেটেবল করতে হবে কাকে? ওকে কে। আমাদের যে ওকে আছে, এইবার কিন্তু ঠিকভাবে আছে না? ওকে। এবং জিনিসটা দেখছেন, আমরা কিন্তু কোড দিলাম, কোডটাকে কি ওইটা ভেঙে ফেলছিল না? মূলত ESC_HTML এবং যেটা হলো ATTR, ওইগুলো আমাদের ওই কাজটাই করে, ওইরকমভাবে ভেঙে দেয়। দেখেন যে এখন কিন্তু কাজ করতেছে। এইভাবে যদি রাখি, তাহলে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, এবং এটা আমরা পরবর্তীতে এক্সাম্পল দেখবো, কারণ এরকম আমার বিভিন্ন ধরনের কাজ করতে হবে। যখন আমরা রিয়েলভাবে আসলে কাজ করবো, আমাদের এরকম অনেক কাজ করার প্রয়োজন হবে। আচ্ছা, তো আমরা একটু করে ফেলি, আমাদের টেমপ্লেটটার সাথে এটা একটু ইন্টিগ্রেট করে ফেলি, তাই না? আমরা একটু দেখি যে আসলে আমাদের কীরকম হয়। আমরা তো সব এত সময় তো এক্সাম্পল হিসেবে দেখে যাচ্ছি। ওকে, তো তাহলে আমাদের যে থিমটা ডাউনলোড করেছিলাম সেটা এরকম অবস্থায় ছিল, আর আমাদের যে থিম যে HTML টেমপ্লেটটা ছিল সেটা কীরকম ছিল? এটা আমাদের এই যে এইটার মধ্যে আছে, তাই না? এই সম্পূর্ণটুকু। এবার সম্পূর্ণটুকু আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি? আমাদের ওই ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে যাব, আমাদের ওই থিমের ফোল্ডারের মধ্যে। এইবার আমরা এখানে কি করে দিব? Ctrl+V দিয়ে দিই, পেস্ট হয়ে যাক, একদম মার্জ হয়ে যাক। তাহলে কি CSS এর মধ্যে CSS আমাদেরটা চলে গেছে, আমাদের CSS এর মধ্যে কিন্তু আছে, তাই না?
এবার আমাদের ফন্টসের মধ্যে আছে, ইমেজেসের মধ্যে আছে, আইএনসির মধ্যে এটা হলো আমাদের আন্ডারস্কোর দিয়ে দিছে, জেএস এর মধ্যে জেএসগুলো আছে, ল্যাঙ্গুয়েজেসের মধ্যে আমাদের আন্ডারস্কোর দিছে, লেআউটটা আমাদের আন্ডারস্কোর দিছে, টেমপ্লেট পার্টও আমাদের আন্ডারস্কোর দিছে। আর এখানে আমাদের যে index.html এবং এইগুলো আমাদের ফাইল ছিল আমাদের টেমপ্লেটের ফাইল, আর আগেরগুলো বাকিগুলো আমাদের আন্ডারস্কোর থেকে দিছে। এই যে ল্যাঙ্গুয়েজেস না, এই পিওটি ফাইল এটা মূলত লাস্টে জেনারেট করতে হবে, এবং এইখানে আমাদের ওই যেই স্ট্রিং যেগুলো করতেছে এইগুলোর কাজ যতটা আমরা এরকম ট্রান্সলেটেবল ফাংশন ইউজ করছি না, সবগুলো একটা সফটওয়্যারের মাধ্যমে ওইগুলোকে একটা স্ট্রিং বানায়, মানে একটা পিওটি ফাইল বানানো হয়। এই পিওটি ফাইলের মধ্যে সবগুলো লিস্ট থাকে, এবং ওইখান থেকে আমরা যে কোনো একটা এমও ফাইল তৈরি করতে পারি, মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ফাইলটা বাংলার জন্য তৈরি করতে পারি, আরবির জন্য করতে পারি, উর্দুর জন্য করতে পারি, হিন্দির জন্য করতে পারি, যেটা খুশি। এই হলো ব্যাপার। তো তাহলে যা হোক আমাদের মূলত বুঝতে পারলাম আমাদের এই ব্যাপার। এবং প্রত্যেকটার মধ্যে দেখেন আমাদের যদি index.php তে যায়, index.php মূলত কীরকম স্ট্রাকচার থাকবে, এই যে ইফ হ্যাভ পোস্ট দি পোস্ট, জাস্ট এইরকমই দেখেন কই গেল, এই যে হ্যাভ পোস্ট দি পোস্ট, যা আমরা এর আগেও করে আসছি। যদি আমরা single.php তে যাই, কই single.php, এই single.php তে যদি যাই দেখেন কি ইফ হ্যাভ পোস্ট দি পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্ট দি পোস্ট, একই ব্যাপার, তাই না? আমাদের কিন্তু ওরা সব দিয়েই দিছে, এবং এই যে কমেন্টের ব্যাপারগুলো সেগুলো আছে। এবং তারপর আমরা যদি আর্কাইভের পেজে ঢুকি, তো দেখবো আমাদের এখানেও করা আছে, মানে প্রায় সবই করা আছে, কিন্তু আমাদের স্ট্রাকচারে নাই। আমাদের স্ট্রাকচারে এটা পরিবর্তন করতে হবে, তাই তো? হিসাবে তো তাই আসে, তাই না? আচ্ছা, তো তাহলে আমাদের যেহেতু নিয়ে চলে আসছে, এবার আমরা একটু কিছু পরিবর্তন করে ফেলি। ফার্স্টে মনে কেন এটাকে আমরা জাস্ট একটা যে কোনো টেমপ্লেট বানিয়ে ফেলি, কাস্টম, মানে একটা কাস্টম টেমপ্লেট। টেমপ্লেট ফ্রন্ট, জাস্ট যে কোনো একটা নাম রাখলাম আর কি। আচ্ছা, যে কোনো আমরা একটা নাম দিলাম, যেটা যে এই প্যাটার্নে রাখতে হবে তার কোনো মানে নয়, জাস্ট আমরা রাখলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে নেমগুলোর মধ্যে আন্ডারস্কোর দিয়ে কোনো নেম নেবেন না, সবগুলো ফাইল ড্যাশ দিয়ে নেবেন, ঠিক আছে? মানে এটার জন্য আবার থিম ফার্স্টটা করে সাবজেক্ট দেয়। তো যেহেতু পিএসসি ফাইল হয়ে গেলে এখন তো আর যে করে ওইভাবে কাজ করবে না, মানে HTML-গুলো আমাদের জিনিসগুলো একটু আলাদা করে ফেলতে হবে, তাই না? যে জিনিসগুলো আছে প্রত্যেকটা আলাদা করে ফেলা উচিত হবে। যেমন আমাদের ফার্স্টে কি আছে, হেডার পার্টটা থাকবে। আইরে কিভাবে করছে, আচ্ছা আমরা একটু দেখে নিই কতটুকু আমাদের হেডার থাকা উচিত। যেহেতু হেডার ওরা ওইভাবে মেনটেন করে কাজ করিনি, সেহেতু আমাদেরকে দেখে নিতে হবে। হোম নামে যে আইডিটা আছে অতটুকু পর্যন্ত আমাদের হেডার, কিন্তু আমাদের না হোমও ঠিক না, আমাদের এই পর্যন্ত রাখা উচিত হবে, তাই না? কারণ ওইটা তো আমাদের ব্যানার একটা পার্ট, ওটা তো আমাদের হেডার না। হ্যাঁ, তাহলে আমরা কি করব, ব্যানারের আগ পর্যন্ত নিব। এই যে এই পর্যন্ত, তাই না? ন্যাপ পর্যন্ত রাখবো। তাহলে আমাদের এইখান পর্যন্ত কি হবে, এতটুকু আমরা কেটে ফেললাম। কেটে ফেলে মনে করেন header.php নিয়ে চলে যাই, ঠিক আছে? তবে দেখেন যে হেডারের মধ্যে কি করা আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস এগুলো লাগে, মেটা এটাও লাগে, তাই না? WP হেড এগুলো তো লাগে। সুতরাং কিন্তু আমাদের এই হেড পর্যন্ত আমাদের কোনো কাজ আছে, কোনো কাজ না, এগুলো রাখার কোনো প্রয়োজন আছে, প্রয়োজন নাই। বডিতে আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন যে বডি ক্লাস এটা আমাদের রাখা উচিত, ঠিক আছে? এটা রাখতে হবে। বডি ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাসগুলো পাবো বডিতে, এবং যদি আপনার কিছু বডিতে ক্লাস থেকে থাকে যদি দিয়ে দিতে হয়, সেই ক্ষেত্রে আপনি এইখানে একটা জাস্ট স্ট্রিং আকারে পাস করে দিলেই হয়ে যাবে। আমাদের যেটা ছিল সেটাতে আমরা Ctrl+V করছি, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি, বডিতে কোনো ক্লাস ছিল না, এবং যেগুলো আছে এগুলো আমাদের কি থেকে আসবে, এই CSS গুলো কোথা থেকে আসবে, ফাংশন থেকে আসবে। সুতরাং আমাদের এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই।
আমাদের টাইটেলটা অটোমেটিক্যালি আসবে, ফাংশন থেকে আসবে, তাই না? মেটাগুলো অটোমেটিক্যালি ওইখানে দেওয়া আছে, মানে অটোমেটিক্যালি না দেওয়া আছে, সুতরাং আমাদের হেডার পার্ট পর্যন্ত নেওয়া লাগছে না। আমাদের কি লাগছে, এই জাস্ট এই ন্যাপটাকে ধরে নিয়ে গেলেই হচ্ছে, তাই না? এই ন্যাপ পার্টটাই আমাদের ওইখানে দরকার না। এই ন্যাপ পার্টটা আমরা কপি করলাম এবং হেডারের যে কি করবো, এটা পেস্ট করে দিব, যাতে আমাদের এই যেগুলো আবার নতুন করে না লেখা লাগে। এদের যেগুলো আছে এইগুলো আমরা ফালাই দিব। এই বডি ওটি এগুলো রাখার প্রয়োজন আছে, এগুলো কিছু রাখার প্রয়োজন নাই। আমাদের এখানে দেখেন মেনুটা কল করা আছে, তাই না? আমাদের মেনুটা কল করা আছে না? আমরা মেনুটা একটুকু রেখে দিই, যাতে আমাদের অতটুকু কাজ আর না করা লাগে। আমরা বাকিগুলো সব কেটে দিলাম, কেটে দিয়েছি, একদম ফুল ফাঁকা করে ফেলছি, মানে ওইটুকু জাস্ট আমরা রেখে দিলাম, কারণ আমাদের কিন্তু মেনুটা আবার এখানে কল করতে হবে। এখানে ডাবল কি জন্য এটা দেওয়া, বিষয়টা বুঝতে পারছেন তো? ওকে, এবার আমরা কি নিয়ে আসলাম, ন্যাপ ট্যাগটা নিয়ে আসলাম, মানে আমাদের মেনুটার জন্য। এবার মেনুটা যেহেতু আমাদের দেখেন একটা কি কল করা আছে না, ডাব্লিউপি ন্যাপ মেনু। ডাব্লিউপি ন্যাপ মেনুতে মূলত আমরা ন্যাপ মেনুগুলো নিয়ে আসি, এবং দেখেন এখানে থিম লোকেশন কোনটা দিয়ে আছে, মেনু 1 দেওয়া আছে, তাই না? মেনু 1, তার মানে মেনু 1 নামে আমাদের একটা রেজিস্টার মেনু করা আছে, তাই না? সেটা আমরা function.php তে গেলেই পাবো। এই যে মেনু 1 রেজিস্টার ন্যাপ মেনুস আছে, তাই না? এবং মেনুস যেটা, সেটার মাধ্যমে আমরা কি করতে পারি, একাধিক মেনু আমরা রেজিস্টার করতে পারি। যদি শুধু মেনু দিতাম শুধু একটাই করতে পারতাম, যেটা কি মেনু 1 নামে আমাদের দেখছেন আমাদের লোকেশন নেমটা দেওয়া আছে, যেটা প্রাইমারি নামে আমাদের অ্যাসাইন করা। ওকে, তো তাহলে আমরা এটাকে আমরা কি করব, ফ্রন্টে ওইখানে আমরা শো করতেছি header.php তে আমরা এই যে মেনুটা এইটাকে আমরা শো করাতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এইটুকু ইউজ করতে হবে। কোথায় ইউজ করব, এই যে ইউএলটা আছে এখানে। তবে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে। কি ব্যাপার, এখানে দেখেন অনেকগুলো ক্লাস আছে, এই ক্লাসগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে না? এবং এইগুলোকে কোথায় দিব, আমরা যেখানে যে ফাংশনটা কল করতে ওইখানে দিব। ওইখানে আমাদের অনেকগুলো প্যারামিটার আছে। এই যে এইখানে দেখেন মেনু আইডি দিয়ে আছে, মেনু আইডি বলতে ইউএল এর কোনো আইডি কোনো আছে, কিন্তু মেনু যদি আমরা ক্লাস দিই তাহলে আমরা ওইটা কাজ করতে হবে। মেনু ক্লাসের মাধ্যমে কি হয়, এই ক্লাসগুলো আমরা অ্যাড করে দিলে ওইখানে চলে যাবে অটোমেটিক্যালি। মেনু ক্লাসটা দিয়ে দিলাম, তাহলে এইগুলো কোথায় চলে যাবে, আমাদের ইউএল এর মধ্যে চলে যাবে। এবার ইউএলটা রাখার প্রয়োজন আছে, রাখার প্রয়োজন না, আমরা এটাকে কেটে দিতে পারি, কেটে দেই, অথবা কমেন্ট করে রাখলাম, যাতে আমরা ওইখান থেকে দেখতে পাই সোর্সের যে আসলে কি ছিল। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এই অবস্থায় জাস্ট রাখছি, দেখি এখন আমাদের কি আউটপুট আসে। যদিও আমাদের আউটপুটটা খুব একটা আসবে না, কারণ আমরা এখন সিএসএস কল করি নাই, তাই না? এবং জগা খিচুড়ি মার্কে একটা আমাদের আউটপুট আসবে। জগা খিচুড়ি কি বুঝেন, আমাদের দেখছেন উপরে কিরকম আসছে, আমাদের উপরে দেখেন কোনো সিএসএস নাই, এই জন্য আমাদের কোনো ডিজাইন পাস না। কিন্তু আমাদের যে দেখি ইউএলটা কিছু আসছে কিনা, ইউএল এর একটা এলআই আছে কিন্তু স্যাম্পল পেজ, কারণ আমাদের কোনো মেনু সেট করা নাই। যদি মেনুটা সেট করে ফেলি একটু কষ্ট করে, মেনু জাস্ট আমাদের একটা মেনু তৈরি করতে হবে, যে কোনো একটা নামে মেনু তৈরি করতে হবে, তাছাড়া কাজ হবে না। তো আমরা এটার নাম দিলাম কি, যে হেডার মেনু। হেডার মেনু ক্রিয়েট করলাম, মনে করেন এই দুইটাই আমি অ্যাড করলাম। কোথায় অ্যাড করবো, প্রাইমারিতে, কারণ আমরা কিন্তু প্রাইমারি নামে কিন্তু দিয়ে রাখছিলাম function.php তে। তাহলে এটা কি এখন আমাদের চলে আসবে না, দুইটা চলে আসছে, হোম এবং স্যাম্পল পেজ। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাদের ইউএল এর তে ওই ক্লাসগুলোও চলে আসবে, দেখছেন বই গেল, সরি ইউএল, এই যে ক্লাসের মধ্যে কি ওই না ওইগুলো চলে আসছে না, ওইগুলো চলে আসছে। ওইগুলো চলে আসছে। তো তাহলে আমাদের এখন কি কাজ হবে, আমাদের কাজ হবে সর্বপ্রথম যে কাজটা, মেনুগুলো সিএসএস এবং জেএস গুলোকে কল করা, তাই না? সিএসএস এবং জেএস গুলোকে আমাদের কল করতে হবে। এবার কি কি আছে আমরা দেখে ফেলি, কল করতে পারবো না, কল করতে পারবো তো। আচ্ছা আমরা একটু দেখে নিই কি কি নামে আছে। ওকে, ফার্স্টে আমাদের আছে css bootstrap.css। ওকে, তো আমরা function.php তে চলে যাই। কোথায় চলে যাব, আমরা যেখানে add enq wp enq স্টাইল করা হয়েছে, wp enq স্টাইল, তাই না? কন্ট্রোল ডি,
আমাদের হ্যান্ডেলার নেম কি দিব? আচ্ছা, হ্যান্ডেলার নেম পরে দিয়ে আগে আমরা এটাকে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআই করে দিই। আমাদের এখানে কিন্তু স্ল্যাশটা দিয়ে দিতে হবে, তাই না? তাহলে আমাদের পাথটা পেয়ে গেল। আমাদের কোনো ডিপেন্ডেন্সি আছে? ডিপেন্ডেন্সি দিলাম না। ভার্সন সাপোজ আমরা দিয়ে রাখলাম এখানে v3.6, আর আমাদের কি মিডিয়া ওয়াল, এটা আমরা দিলাম না। ওকে, তাহলে আমাদের কি এটা কল হয়ে গেল না? এবার আমরা হ্যান্ডেলার নেমটা কি দিব, তাই না? হ্যান্ডেলার নেমটা আমরা এইটা আমাদের এখন উচিত হবে কি, এই লাইব্রেরির যে নামটা, এটা মূলত কি বুট স্টাফ। এই বুট স্টাফটা আমরা কি ইউলাইক আগে ফার্স্টে রাখবো? রাখবো না, তা বলে না। আমাদের তো প্রত্যেকটার আগেই তো বুট স্টাফ, মানে আমরা একটা ইউনিক প্রিফিক্স রাখা উচিত ছিল না, যাতে অন্যগুলোর সাথে কনফ্লিক্ট না খাই। কিন্তু এই ক্ষেত্রে কি জন্য দিব না সেটা এবার আমি ব্যাখ্যা দিই। যেইগুলো আপনার কোনো একটা লাইব্রেরি যারা যে কেউ ইউজ করতে পারে, বুট স্টাফ কি এটা ওভারঅল যে কেউ ইউজ করে না, কোনো একটা প্লাগইনের মধ্যে থাকতে পারে। এখন তাহলে কি দুইটা বুট স্টাফে কি কল করাবেন? দুইটা দিয়ে খালি খালি ভারী করার কোনো লাভ আছে? আপনি আপনার থিমেও বুট স্টাফটাও কল হচ্ছে, আবার আরেকটা থিমেতেও বুট স্টাফ আবার সে আরেক নামে হ্যান্ডেলার দিয়ে রাখছে, তাহলে কি দুইটাই কল হবে? কারণ দুইটা ওরকে ডিফারেন্ট, ওয়ার্ডপ্রেস তার বুঝে ফেলবে না যে দুইটাই সেম, তাই না? এই জন্য উচিত হবে কি, বুট স্টাফ নাম যেটা যে লাইব্রেরির যে নাম সেম ওই নামটা রাখা। এইভাবে যদি আরেকজন যদি যে প্লাগইন তৈরি করে সেও যদি বুট স্টাফ নাম দেয়, কল হবে কয়টা? যে কোনো একটাই কল হবে। তাহলে কি দুইটা কল হলো? আপনি তাহলে কি এটা পেজ লোডের দিক দিয়ে অনেকটা সেভ হলো না মেমোরি? এই জন্য যেগুলো আমাদের থার্ড পার্টি লাইব্রেরি, সেইগুলো কি করব আমরা, ওইটার যে নাম সেম নাম রাখবো। বাট যেটা আমাদের একান্তই নিজস্ব আমরা লিখেছি নতুন করে, সেইগুলো আগে অবশ্যই আমাদের প্রিফিক্সটা দিয়ে দিব। এবার ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো তাহলে আমাদের ফার্স্টে এইটা গেল। তা এইভাবে আমাদের কতগুলো আছে, আর একটা করতে হবে। বুট স্টাফের পর কি আছে দেখে নেই। তারপর আমাদের আছে style.css, তাই তো? সরি, এটা হলো আমাদের ফ্যান্সি বক্স। আমাদের এটা ফ্যান্সি বক্স দিয়ে দেই। তো ফ্যান্সি বক্সে আমরা কি দিব? ইউআর এটা। আচ্ছা, তো যেগুলো মানে এগুলো ভালোভাবে বোঝা যায় না, এটা আসলে কোনো সঠিক নিয়ম নাই যে কোনটা আসলে কি রকম। তবে সাধারণত কি করা হয়, যেগুলো এরকম যে করে থাকে আগে, সেগুলো আমরা এরকম ভাবে নাম দিয়ে দিই, মানে সম্পূর্ণ ফাইলের নামটাই দিয়ে দেওয়া হয়। মিনটাতে থাকে মিনটা বাদ দিয়ে, যতটুকু নাম দেয় ততটুকু আমরা হ্যান্ডেলার নেম হিসেবে দিয়ে দিই। তো তাহলে আমরা এটা কি করলাম, হ্যান্ডেলার নেমটা দিলাম। কারণ সাধারণত সবাই এভাবে দেয়, যে কোয়েরি ডট ফ্যান্সি বক্স। সেভ করলাম, দুইটা, দ্বিতীয়টা হয়ে গেল। তারপর আমাদের আবার কি আছে, ফ্যান্সি বক্সের পর আছে ফন্ট অসাম। ফন্ট অসাম তো ফন্ট অসামই। তো ফন্ট অসামের কি নাম হবে? ফন্ট অসাম নাম হবে। বিষয়গুলো কি ক্লিয়ার? আমি একটু এক ধাপ করে নিচে না পাইতে, তাই না? একদম লেগে লেগে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তাই তো? ওকে, এবার তারপর আমরা আবার ফ্যান্সি বক্সের পরে আসি, ফন্ট অসামের পরে। ওহো, ফন্ট অসামের পরে কি আছে? ফ্ল্যাট আইকন। এটা ফন্টের মধ্যে আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে, তাই না? এটা ফ্ল্যাট আইকন না, ফ্ল্যাট আইকনটা কল করে দিই, নাম দিই। আচ্ছা, দেখি তো এইগুলো আসলে আমাদের অ্যাড হচ্ছে কিনা। আমি একটু দেখি, ট্রাই করে দেখি। কিছু একটা পরিবর্তন হয়েছে, তাই না? কিছু একটা প্যাটার্ন চলে আসছে, তাই আমি বুঝতে পারছি কি আমাদের কাজ হচ্ছে। তাই সোর্সটা দেখি তো আরো এনশিওর হওয়ার জন্য। তো দেখেন, ইউ লাইক, বুট স্টাফ, যে কোয়েরি, ফ্যান্সি বক্স, ফন্ট অসাম, ফ্ল্যাট আইকন, তার মানে কাজ হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আরো যেগুলো আছে সেগুলোও করি, দেখি। অ্যানিমেট, তাই তো? অ্যানিমেট.css, অ্যানিমেশন.css। ফ্ল্যাট আইকনটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে দিলাম অ্যানিমেশনে রাখি।
অ্যানিমেশনটা অ্যানিমেট ডট সিএসএস এরকম নামে থাকে না, না অ্যানিমেশন যাই হোক থাকে। তারপর কি আছে আমাদের এসকেডি স্লাইডার। আচ্ছা আমরা ওইটা অ্যানিমেশন চেঞ্জ করছিলাম তাই না? এসকেডি স্লাইডারটা আমাদের হ্যান্ডেল নামে চলে যাবে, কারণ এগুলো কিন্তু সবই থার্ড পার্টি তাই না? এসকেডি পর কি আছে স্লিক, ওরে খাইছে কত স্লাইডার, মানে কি এসকেডিও ইউজ করছে স্লিকও ইউজ করছে। হ্যাঁ শেষের এটা চেঞ্জ করে নিয়ে আসেন। হ্যাঁ আমাদের তো স্টাইল সিএসএস একটা আছে না সমস্যা, এটা সিএসএস এর মধ্যে, এটা সিএসএস ফোল্ডারের মধ্যে, আর ওইটা আমাদের স্টাইল ডাইরেক্ট। আচ্ছা এটা হলো আমাদের কোথায় সিলেক্টের পরে এই যে এখানে। তবে এটার কি হ্যান্ডেল নাম দেবো, স্টাইল রাখবো? এটা স্টাইল যদি রাখতেও চাই আগে অবশ্যই কি দিতে হবে, ইউ লাইক। বিষয়টা ক্লিয়ার? এবার আমরা সেভ করে দেখি তো আমাদের এবার এদের বদনখানি কেমন দেখা যাচ্ছে। বদনখানি মলিন হলে আমি নয়ন, তাই তো? তো দেখি আমাদের আসলে এইবার সবগুলো যে যে সিএসএস গুলো কল করলাম এগুলো কাজ করতেছে কিনা সেটা ইনশিওর হতে হবে না? তো সেগুলো কি করব, একটা করে ক্লিক করে দেখব ওপেন হয় কিনা। ওপেন হয়, হয়। তারপর কি ফ্যান্সি বক্স ওপেন হয় না, তার মানে কি সামথিং রং, এটা কি নট ফাউন্ড, তার মানে আমাদের কি প্রবলেম আছে না? নিশ্চয়ই দেখি তো ইউ লাইক সিএসএস যে কে ফ্যান্সি বক্স আছে এই নামে আসলে কোনো ফাইল আছে কিনা দেখে নিই। ফ্যান্সি বক্স বলতে কিছু আছে নাই, ফাউন্ড নাথিং দিয়ে রাখছে, সুতরাং এটা কি ডিলিট করে দিব, তাই না? আমাদের এরকম নট ফাউন্ড কেউ রাখা যাবে না। নট ফাউন্ড রাখা মানে আমাদের প্রচুর পেজ লোডিংয়ে প্রবলেম করবে, পেজ লোডিং অনেক সময় নিয়ে নেয় যদি কোনো নট ফাউন্ড কিছু থাকে। আচ্ছা আমরা আবার ক্লিক করি, বুটিস পেপার ফন্ট আসাম ঠিক আছে, আছে ফ্ল্যাট আইকন ঠিক আছে, আছে অ্যানিমেশন ঠিক আছে, এসকেডি ঠিক আছে, স্লিক ঠিক আছে, স্টাইল নট ফাউন্ড, স্টাইলটা নাই, এটা ইউ লাইক স্টাইল ডট সিএসএস এটা নামে কিছু নাই, দাঁড়ান দেখি তো। ও স্লাইডই নাই, দেখছেন? হ্যাঁ এটা তো আমাদের দোষ, ওদের দোষ না। এখন আমরা রিলোড করি দেখি, সিলেক্ট পর স্টাইল ডট সিএসএস ঠিক আছে, আছে। তার মানে আমাদের কি আর কোনো প্রয়োজন আছে? এইবার দেখি বদনখানি কেমন দেখা যায়, দেখছেন? এবার কিন্তু আমাদের একটা ভাব চলে আসছে তাই না? এটা ভাব চলে আসছে না, বডিটা নেই, জাস্ট হেডটা আছে, হেডটুকুতেই কিন্তু একটা বডি ভাব, মানে একটা কিছু একটা বোঝা যাচ্ছে তাই না, একটা কিছু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে এইভাবে কি জেএস গুলোও কল করে ফেলতে পারবো না? জেএস গুলোও কল করা যাবে, এবং আমাদের এর যে মাঝখানে যে স্ট্রাকচার এগুলো সব ফেলাই দিয়ে কি আমাদের ওইটার সিএসএস গুলো নিয়ে চলে আসতে পারবো না? পারবো। তো এই জিনিসগুলো আপনারা নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে, জেএস গুলাকে কল করা, এবং এই যে একটা আলাদা টেমপ্লেট রাখা হলো না, এটা কিন্তু সব কি এই ফ্রন্ট পেজ, এই টেমপ্লেট এই পেজ এই জায়গাটা কিন্তু এবার আমরা কি করতে পারি, এই হেডারটুকু আর রাখার প্রয়োজন আছে, হেডারটুকু কেটে দিতে পারি না একদম, এই যে সরি এই ন্যাপটুকু সব কি ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে কি করে দিব আমরা, গেট হেডার, ডাব্লিউপি হেড তো আমাদের হেডার ডট পিএইচপি তে কল করা আছে। পিএইচপি গেট হেডার তাই না, যেহেতু এটা একটা কাস্টম টেমপ্লেট সেহেতু আমাদের কি করতে হবে, এটাকে টেমপ্লেট বোঝাই দিতে হবে না? কিভাবে বোঝাবো, কমেন্টের মধ্যে না, টেমপ্লেট নেম দিলাম, যেমন এখানে যে ফ্রন্ট পেজ নামে সেভ করলাম, এবং এটাকে আমরা কি করবো, একটা যে কোনো একটা পেজ তৈরি করে দেখাই দিই। হোম ইতি, এবং এটাকে কি দেখাই দিব,
ফ্রন্ট পেজটা দেখাই দিব, পাবলিশ। ওকে, এইবার যদি আমরা এই পেজটাকে যে ভিউ করি, তাহলে এটা কিন্তু আমাদের কাস্টম টেমপ্লেটের মধ্যে থেকে ওপেন হবে, তাই না? কাস্টম টেমপ্লেট থেকে আসছে নিচের এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। যদিও আমাদের ক্লাসগুলো আসতেছে না, ইমেজগুলো হয়তো বা কিছু দেখা যাচ্ছে না, যেগুলো সিএসএস আছে সেগুলো কাজ করতেছে। তো এইটা আপনাদের এবার বাসায় কি কাজ থাকবে, আমরা যেভাবে হেডারটা রাখলাম, ফুটারটা আপনারা ওইভাবে করবেন এবং জেএসগুলোকে কল করবেন। এই টেমপ্লেটটা যাতে সুন্দরভাবে দেখায়, যে এমনি ইমেজগুলো যেরকম আছে গেট টেমপ্লেট ডাইরেক্টলি এক কথায় স্ট্যাটিকভাবে এগুলো ঠিক রাখবেন। বিষয়টা কি বুঝতে পারছেন কি কি করতে হবে আপনাদের? এটা কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই নিয়ে আসবেন, আমি কিন্তু দেখবো, এবং নেক্সট ক্লাসে না আপনারা কাজ করে গ্রুপে দিয়ে দেবেন। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এর পরবর্তীতে একটু দ্রুত আগাবো, যেহেতু আজকে ফার্স্ট একটু কনসেপ্টের ব্যাপার আছে, যে কীভাবে কী করতে হবে, তাই না? একবারে তো আমি কোর্টে চলে যেতে পারবো না, যে নিয়মগুলো আছে সেগুলো তো আগে আপনাকে জানতে হবে। এটুকু লিখছি কতটুকু সময় লিখতে, কি বেশি সময় লাগছে? জাস্ট আমরা তো লিখলাম এসইউআরএল বা আমরা ফাংশন ডট পিএইচপি থেকে আমরা সিএসএস কল করলাম, কিন্তু এর কনসেপ্টটাই মেন ব্যাপার। কনসেপ্টটা এটা আপনার জানাটাই বড় ব্যাপার, তাই না? এটা জানতে হবে, এটা জানার জন্য একটু সময় দিতে হবে। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে।